নমস্কার, গুড ইভিনিং সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান হেলথ লাইন। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কি এরকমটা প্রায়শই হয় যে আপনারা রাত্রিবেলা ঘুমোতে গেলেন, সকালবেলা উঠলেন এবং উঠে হঠাৎ করে অনুভব করলেন যে মাটিতে পাটা ঠিক ঠেকাতে পারছেন না, বা দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে বসে কাজ করছেন, তার পরবর্তীতে উঠে আর হাঁটতে পারছেন না, পায়ের প্রচন্ড ব্যথা, বা বিশেষ করে যদি বলি তাহলে পায়ের গোড়ালিতে বিশেষ করে ব্যথা অনুভব করছেন, এতটাই ব্যথা যে আর হাঁটতে পারছেন না। আবার পরবর্তী কিছুটা সময় গেলেই সেই ব্যথা নিমেষে কোথাও একটা উধাও হয়ে যাচ্ছে, তবে এই সমস্যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে। সেক্ষেত্রে আজকের এই পর্বটি আপনাদের জন্য একদম আইডিয়াল হতে চলেছে, কারণ আজকে এই হিল পেন সংক্রান্ত নানা বিষয় আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমাদের এই পর্বে বিশিষ্ট অতিথি, প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, ডক্টর এম রয়। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। আজকে স্যার এমন একটা বিষয়, মানে একদম সাধারণ একটি বিষয়, ভীষণ কমন একটি বিষয়ে কথা বলছি, হিল পেন। এবং শুরুতেই বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম, যে সমস্যাগুলো বোধহয় কম বেশি আমরা সকলেই অনুভব করে থাকি। সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা রাখবো, যে ডেমোগ্রাফিক্যালি যদি আমরা ভাবি যে কাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায়, মানে শুধুমাত্র বড়দের নাকি ছোটদেরও এই সমস্যা হতে পারে, বা কোন এজ গ্রুপে এই সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বরং একটা এই পায়ের গঠন সম্বন্ধে একদিন দু চার কথা বলে নিই, তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুদের একটু বুঝতে সুবিধা হবে। আমি একটা প্রথমে ছবি দিয়ে শুরু করি। আমার এটা দেখা যাচ্ছে পায়ের গঠন। পায়ে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এই শুধু হাড়গোড়গুলো রয়েছে, কতগুলো হাড়, প্রায় 25-26টা হাড় থাকে, কিছু মাসল থাকে, লিগামেন্ট থাকে, নার্ভ থাকে, এইটুকু। আর শুধু এটা না, এর পরের ছবিটা দেখালে আরও একটু লাগবে। দেখুন, শুধু ওই হাড় আর মাসল শুধু তাই না, কত এগুলো অসংখ্য আর্টারি, ভেইন, নার্ভ, লিগামেন্ট ইত্যাদি ইত্যাদি আছে। শুধু তাই না, এই স্ট্রাকচারটা নিয়ে আমরা হেঁটে চলছি, অর্থাৎ প্রত্যেকটাকে স্ট্রাকচারটাকে আমি দাবিয়ে যাচ্ছি। অবাক লাগছে না যে এই স্ট্রাকচারগুলো তাহলে হাল কি হচ্ছে, ওগুলো চেপে যাচ্ছে না তো? ভগবান এমন জিনিস করে রেখে দিয়েছে যে আমি যদি পরের ছবিটা দেখাই, দেখবেন এগুলোকে রক্ষা করার জন্য একটা প্ল্যান্টার ফাসা, মানে একটা এরকম পর্দা রয়েছে। এই পর্দাটা ও রক্ষা করছে, এবং সর্বোপরি রয়েছে যে আমাদের এই চামড়াটা, অর্থাৎ স্কিনে এই যে ঠিক একটা স্কিন রয়েছে, এবং হিল প্যাড আছে। এইখানে যদি লক্ষ্য করেন দেখবেন যে এই জায়গাটাতে আমাদের আছে গিয়ে প্যাড, যেখানটা আমরা মাটিতে ঠিকই হিল, আর এই জায়গাটা দিয়ে যেখানটা বলটা আমাদের পড়ে পায়ে পাতা, সেই জায়গাটাতেও ফ্যাট আছে। অর্থাৎ আমি যখন পা ফেলছি এই ফ্যাট প্যাডের ওপর দিয়ে আমি হাঁটছি। সেই জন্যেই আমাদের যে একটু আগে দেখালাম যে স্ট্রাকচারগুলো কী করে রক্ষা পায়, সেটার আর একটা ছবি আমি যদি দেখাই, এটা যে পর্দাটা, এই যে সবুজ রঙের একটা পর্দাটা দেখতে পাচ্ছি, এবং তার উপরে আমাদের এটা হলো পায়ের গঠন। এইবার আমরা শুরু করি যে কথাটা তুমি তুললে, যে কাদের বেশি হয়। সত্যি কথা বলতে কি, যে মিডল এজেড উইমেন, অর্থাৎ মাঝ বয়সী 40-50 বছরের উপরে মহিলাদের একটু বেশি হয়, পুরুষ মানুষদেরও ডেফিনেটলি হতে পারে। শুধু তাই না, পুরুষ মহিলা বাদ দিলেও যে শিশুদেরও, তাদেরও কিন্তু গোড়ালির ব্যথাটা হয়। সেগুলোর একটা কারণ আমরা আস্তে আস্তে আসবো। আর তার আগে আমি আর একটা বোধহয় আমি বলতে সুবিধা হবে দর্শকদের, বুঝতেও সুবিধা হবে যে কি কি কারণে আমাদের এই ব্যথাটা হয়। অর্থাৎ প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা একটা কমন কারণ আমরা যদি দেখি 1 নম্বর। আর 2 নম্বর কারণ যেটা হয়, যে আমাদের যেটা একটু আগে বলছিলাম, যে পায়ের পিছনে একটা স্ট্রং একটা লিগামেন্ট থাকে, এটাকে অ্যাচিলিস টেন্ডন বলে, বা এই টেন্ডনটা দিয়ে আমরা যখন পা তুলি, এই পায়ের পাতাটা আমাদের ওঠাতে নামাতে সুবিধা হয়, তারও একটা ইনফেকশন হতে পারে। আবার কারো কারো এই হিল প্যাড, যেটা প্যাডটা কি হয়, ফ্যাটের অংশটা কমে গেছে, তাহলে কি হলো যে ওই হাড়টা এবং তার উপরে চামড়া, এই নিয়ে আমরা কিন্তু হাঁটছি, এবং তার তলাতেই আছে নার্ভ, তারপরে হলো ভেসেলস আছে বা অন্যান্য স্ট্রাকচার, সেগুলোকে একটু চাপা পড়ছে, এবং
তাতে ব্যথা হতে পারে। আরও যদি কথাবার্তা বলি, যে সূক্ষ্মভাবে আলোচনা করি, তখন দেখা যাবে যে এই পিছনে, এই গোড়ালির ঠিক পিছনে একটা জলের থলের মতো জিনিস থাকে। তা সেটা তার একটা বিজ্ঞানসম্মত কারণও আছে। এইটা যে আমরা যখন পাটা উঁচু নিচু করছি, তখন আমাদের এই টেন্ডনটা চাপা পড়ে, মানে চাপ দেয়, এবং তাতে সেই যদি হাড়ের এগেনস্টে কম চাপ দেয়, সেজন্য কি হয়, এই বার্সাটার দরকার আছে। এই বার্সাটা কখনো কখনো ইনফেক্টেড হয় এবং আমাদের ব্যথা করে। আরও তাছাড়া আরও কারণ আছে, যে এই ক্যালকেনিয়াম বলে যে বোনটা আছে, হিল বোন, সেখান থেকে একটা অংশ বেড়ে গেল বা হঠাৎ তার একটা উঁচু হয়ে গেল, সেটা আবার এই টেন্ডনটাকে একটু চাপ দেয় এবং ব্যথা হয়, সেটা একটা কারণ। আরও কারণ যেটা হতে পারে যে এই বয়স হলে অনেক সময় কি হয়, হাড়গুলো একটু নরম হয়ে যায়, বা অস্টিওপোরোসিস, এ নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি, যে তাতে এই হিল বোনটা ফ্র্যাকচার হয়। তার ফলে কি হয়, এই ভাঙা বোনের উপরে যদি হাঁটতে থাকি, তাহলেও সেটা ব্যথা হতে পারে। এইগুলো একটা মোটামুটি কারণ আমরা ধরে যেতে পারি। শিশুদের ক্ষেত্রেও কি এই কারণগুলোই? হ্যাঁ, এই শিশুদের কারণ, ভালো প্রশ্ন করেছে, যে শিশুদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। এই কারণে বলবো যে শিশুদের কি হয়, এই যে হিল বোনটা আছে, এই হিল বোনটা তোমার তারা ঠিক ম্যাচিওর করে না, ম্যাচিওর করে না। তার ফলে কি হয়, হিল বোনের এই যে অংশটা আছে, এটা একটু আলাদা, আর এই পোর্শনটা একটু আলাদা। যখন ম্যাচিওর হয়ে, মানে 20 বছর এরকম বয়সেতে, 19-20-তে দুটো বোন এক হয়ে যায়, তার আগে কি হয়, এই টেন্ডনটা এই ইমম্যাচিওর বোনটাকে টানছে। তার ফলে কি হয়, এখানে একটা ট্র্যাকশন ইনজুরি হয়, মানে ওর চাপ পড়ে বেশি, টানা টান পড়ে। এটা একটা কারণ। আর তাছাড়া হলো গিয়ে যেটা আগেও বলছিলাম, যে বাচ্চারা তো খেলছে টেলছে ইত্যাদি, সারাদিন লাফাঝাপি ইত্যাদি করছে, তার ফলেতে একটা ওভার এক্সারসাইজ হয়ে তার হলো গিয়ে একটা ব্যথা হতে পারে। এটা একটা কারণ, কমন কারণ। যে কোনো সমস্যার সঙ্গে সাধারণত আমাদের লাইফস্টাইল একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, বিশেষ করে আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে তো ভীষণভাবে। সেক্ষেত্রে এইটাও কি একটা মেজর কারণ হতে পারে, মানে ব্যালেন্স ডায়েটের অভাব বা নির্দিষ্ট কিছু নিউট্রিশনসের অভাব? হ্যাঁ, ব্যালেন্স, সেটা একটা কারণ নিশ্চয়ই বটে। আর আরেকটা যেটা তুমি বললে, যে লাইফস্টাইল, আর লাইফস্টাইলটা দেখো, আমরা তো সবাই এক রকমের কাজ টাজ করি না, আমাদের কাজের ধরনটাও কিন্তু আলাদা। যেমন হলো, কারো কাজ, আমি যদি ডাক্তার হয়ে বলি যে আমার কাজ হলো গিয়ে দীর্ঘ সময় অপারেশন করা, আমার মতো আরও আছেন যারা কার্ডিওথোরাসিকের অপারেশন করেন, তারা তো, বা নিউরোসার্জারি অনেক সময় করেন, দিনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, বা তার সাথে আর অ্যাসোসিয়েট যারা আছেন, নার্সিং স্টাফ বা অন্য, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। ফ্যাক্টরিতে যারা কাজ করেন, অনেক সময় দেখা যায় তাদের অকুপেশনটা এমনই যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। সবচেয়ে সবার আগে বলতে হয়, আমাদের রক্ষা করছেন যারা ট্রাফিক পুলিশে, তাদের তো ডিউটিই তো দাঁড়িয়ে থাকা, তারাও হয়। আবার একটা হলো গিয়ে যে একটু ওবিস বেশি, বডি ওয়েট বেশি, তাদেরও একটা বেশি হয়। আর যেটা বলছিলে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, বোনটা যদি আমাদের নরম হয়, যেটা একটু আগে আমি দেখালাম, যে তার মধ্যে যে চলতে চলতে স্ট্রেস ফ্র্যাকচার, অর্থাৎ হিল বোনে একটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সুতরাং ব্যালেন্স ডায়েটটা এই কারণে দরকার, যে আমার বোনটা যাতে ভঙ্গুর না হয়, তাছাড়াও মাসল হেলথ, পার্ট লিগামেন্ট ইত্যাদি সমস্ত স্ট্রাকচারগুলোই যাতে পরিপুষ্ট থাকে, তার জন্য একটা ব্যালেন্স খাবারের প্রয়োজন আছে। ভিটামিন ডি এর যাতে ঘাটতি না ঘটে, সেদিকেও দেখা প্রয়োজন। একদমই তাই। এবং সেই জন্যই মানে সাধারণত এই সমস্যাটা হয়তো অনেকেরই সম্মুখীন অনেকে হন, কিন্তু এড়িয়ে যান, এটা ভেবে যে কিছুদিনের জন্য হচ্ছে বা নির্দিষ্ট কিছুক্ষণের জন্য হচ্ছে। সেক্ষেত্রে লং টার্ম ইমপ্লিকেশন কি সেই অর্থে পরে দেখা দিতে পারে, বা মানে এটা লং টার্ম ইমপ্লিকেশন কি হতে পারে? হ্যাঁ, আমি একটা বলি, লং টার্ম, দীর্ঘ দিন, এটা সাধারণত কি হয়, প্ল্যান্টার ফ্যাসাইটিসকে আমরা বলি সেলফ লিমিটিং প্রসেস, মানে কিছুদিন থাকলো, তারপরে আবার দেখা যায় যে ওটা ভালো হয়ে গেছে। বিশেষ করে এই ছবিটা যদি আরেকবার দেখাই, এই যে পায়ের পর্দাটা দেখো, এখানে হিল বোন থেকে এসে পায়ে টো আঙুল পর্যন্ত গেছে। এইটা হলো কি মেন একটা কারণ। এইটা আমি যদি প্রথম পর্যায়েতে প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটা শুরু হলো, এটা কিছুদিন পরে দেখবে যে
হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আপনা আপনি ভালো হয়ে যায় কখনো কখনো, কিন্তু যখন হয় তখন তো রিয়েলি এটা খুব কষ্ট সাপেক্ষ। হ্যাঁ, তো লং টার্মে হয়তো ভালো হতে পারে এই বিষয়টা, কিন্তু এর মধ্যে যেটা আমি একটু আগে কারণ হিসেবে বললাম যে এর মধ্যে একটা ফ্র্যাকচার আছে। হ্যাঁ, ফ্র্যাকচারটা যদি আমি ট্রিট না করি চলতেই থাকবে, একটা পেনফুল কন্ডিশন চলতেই থাকবে। বা আমি প্ল্যান্টার ফ্যাসাইটিস ভাবছি কিন্তু লুকিয়ে আছে অন্য একটা রোগ, সুতরাং সেক্ষেত্রে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, করে দেখতে হবে যে অন্য কোনো রোগ আছে কিনা। আরও একটা যেটা বিষয় যেটা হলো গিয়ে এই পিছন দিকে বললাম যে বার্সাইটিস, মানে হিলের পিছন দিকেও ব্যথা হয়। এই ব্যথাগুলোর কারণটা আমাকে জানতে হবে যে বোনটা উঁচু হয়ে গেছে কি নেই। সেক্ষেত্রে কিন্তু লং টার্ম মানে চিরদিন চলতেই থাকবে, অর্থাৎ তারও একটা সুরাহা করতে হবে, অর্থাৎ এই বাড়তি বোনটাকে কেটে ফেলতে হবে, সেটা একটা ব্যাপার আছে। অর্থাৎ এই সমস্যাটাকে সবার আগে চিহ্নিত করতে হবে যে এই সমস্যাটা হচ্ছে, এবং এই সমস্যাটা হচ্ছে বলে আমাদের মেডিকেল অ্যাটেনশন দরকার। এই সূত্রে জেনে নেবো স্যারের কাছ থেকে যে কি কি সিমটমস মূলত যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তবে গিয়ে আমরা চিকিৎসকের কাছে যেতে পারবো এবং তারপরে ইনভেস্টিগেশন শুরু হতে পারে। হ্যাঁ, প্রথমত হলো যে যেটা বললাম সবচেয়ে কমন প্ল্যান্টার ফ্যাসাইটিস, মানে হিলটা পাতলেই একটা ব্যথা হয়। তার সিমটমসগুলো কি না, রোগীরা দেখবেন কি সকালে যখন ঘুম থেকে উঠছেন প্রথম মাটিতে যে পাটা ফেলছেন ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে, এবং কয়েক পা চলতে চলতে কিন্তু ব্যথাটা কমে যাবে, কিন্তু তারপরেও থেকে যাবে একটু, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তারও ব্যথা হচ্ছে। আবার যদি আমি রেস্ট নিই দেখা যাবে যে ব্যথাটা আবার শুরু হয়েছে। এটা হলো গিয়ে টিপিক্যাল একটা সিমটম। আর যেটা বলছিলাম যে যদি ভেতরে আন্ডারলাইন একটা ফ্র্যাকচার থাকলো বা অন্য কোনো কারণ থাকে তাহলে কিন্তু ব্যথাটা সবসময় কমবে এমন কথা নয়, অর্থাৎ চলার পরে যে ব্যথাটা কমে যাবে তা নয়, হয়তো সাময়িকভাবে একটু আধটু কমলো কিন্তু পুরোপুরি কমবে না কখনোই। এগুলো হচ্ছে চিহ্নিত করার উপায়। সেই জন্য চিহ্নিত করার প্রয়োজন আছে। এই যে সিমটমগুলো বললাম এগুলো তো একটা ধরনের, অর্থাৎ হিল পেন মানে হলো গোড়ালির ব্যথা, মানে পায়ের একদম তলায়। আমি যদি আমার পাটার দিকে একবার একটু ফোকাস করা যায়, আমি দেখাই, এই যে এইটা হলো সবচেয়ে কমন কারণ, যেটা পায়ের পর্দা আমরা একটুখানি বলছিলাম যে এখান থেকে একটা ফাঁসাটা এইখানে শুরু হয়, এখানে গিয়ে শেষ হলো। এই এই জায়গাটাতে আমরা যদি আমাদের এই বড় আঙুলটাকে লক্ষ্য করি, তো এই আঙুলটার বরাবরকে যদি আমি হাত দিই এখানে সে ঠেকছে, এরকম জায়গায় যাদের আছে আপনারা এখনই দেখতে পারেন যে এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে টিপলে ব্যথা হবে আপনার। আর সুতরাং এইটাকে একটা জানার প্রয়োজন আছে যে এইটা ব্যথা তার হচ্ছে কি হচ্ছে না। আর অন্য কারণ যেগুলো তো রয়েছে সেগুলো যেমন হলো গিয়ে যদি এই যে একটা বললাম অ্যাচিলিস টেন্ডন, এটা একটু দেখাতে অসুবিধা হচ্ছে, আমরা যদি এইভাবে একটু দেখাই, গোড়ালির পিছন দিকটা, হ্যাঁ গোড়ালির এই যে এটা এই যে এইখানেতে টিপলে এই জায়গাটাতে একটু ব্যথা হয়, এইখানটাতে অনেক সময় হাড়টা উঁচু হয়ে থাকে এবং এইটার পোর্শনটাকে যদি আমি একটু টেপি বা চাপ দিই তখন প্রচণ্ড ব্যথা হতে থাকে। একদম, এগুলো হচ্ছে উপায়, যে উপায় আপনারা চিহ্নিত করতে পারবেন যে এই সমস্যাটা আপনার সম্মুখীন হচ্ছেন এই সমস্যার। সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে সমস্যা থাকলেও সমাধান কি। তবে তার আগে জেনে নেবো যে এই প্রসেসটা বা এই বিষয়টার ডায়াগনোসিস এবং তার পাশাপাশি ইনভেস্টিগেটিভ মেজার্স কি রয়েছে যাতে করে সমস্যাটা এক্স্যাক্টলি কোন কারণে হচ্ছে এবং কিসের থেকে হচ্ছে, অর্থাৎ কারণটাকে খুঁজে বার করা সম্ভব। হ্যাঁ, আমি সেক্ষেত্রে আমি বলি যে প্রথম কথা হলো গিয়ে যে আমরা তো চিহ্নিত করলাম যে একটা প্ল্যান্টার ফাঁসা, মানে ভিতরে পায়ের নিচে যে পর্দাটা আছে ওই পর্দাটার একটা পোর্শন একটা গন্ডগোল হতে পারে, হিল বোনটার গন্ডগোল হতে পারে এবং হিলটার আমাদের পায়ের গোড়ালির পিছন দিকে ওখানে একটা গন্ডগোল হতে পারে। মূলত আমরা এই তিনটে জিনিসকে ফোকাস করব। তার সাথে ফোকাস করব কি, মানে শরীরের সাধারণ কিছু প্রবলেম, যেমন হলো আমার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, আমার ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কিনা, বা আমার ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে কিনা, আমার ওজন বেশি আছে কিনা, যে কোনো কারণেই হোক, এইগুলো তো চিহ্নিত করতেই হবে, কারণ এগুলোর প্রত্যেকটার জন্য এই গোড়ালির ব্যথা দায়ী।
সুতরাং যেমন হলো গিয়ে এটা যেটা কথা, যে ছবিটা দেখানো হচ্ছিল বারবার, যে এখানে একটা এই টেন্ডাইকেলিস, তার সামনে বার্সা আছে। এগুলো এক্সরেতে ঠিক সহজে বোঝা যায় না, কিন্তু অন্য অন্য আলট্রাসোনোগ্রাফি বা এমআরআই করে এগুলোকে বোঝা যায়। আর বিশেষ করে এই ছবিটা আমি দেখাই, যেটা আগে আলোচনা করছিলাম, যে আমাদের একটা সাইলেন্টলি এই হিল বোনটার একটা ফ্র্যাকচার আছে, সেটাতে তাকে বলি আমরা স্ট্রেস ফ্র্যাকচার। এক্সরে করলে দেখা গেল কিছু পাওয়া গেল না, সেক্ষেত্রে এমআরআই করলে কিন্তু এখানটাতে পাওয়া যেতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার। তার হিল পেন হচ্ছে মানেই এমআরআই করতে হবে তা না, কিন্তু যদি ধরা না যায় সেক্ষেত্রে করতে হতে পারে। আবার যদি আমি একটা এক্সরে করি, যাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস, একটা এক্সরে ছবি আছে এখানে, যদি আমি একটা লক্ষ্য করি, এটা খুব কমন এবং আমাদের দর্শক বন্ধুরা অনেকেই এর সাথে পরিচিত যে এবং জানেন এই টার্মটা ক্যালকেনিয়াল স্পার বলে। অর্থাৎ এই হিল বোন থেকে একটা পাখির ঠোঁটের মতো যেখানে অ্যারোটা রয়েছে, দেখা যাবে যে একটা সরু একটা হাড়, এখানেই এই প্ল্যান্টার ফ্যাসাটা, পর্দাটা এখানে এসে লাগে, এবং এই পয়েন্টটা হলো গিয়ে খুব পেনফুল। এর চিকিৎসাও আমি বলবো একটু পরে, যে এখানটা কিভাবে কি করা হয়। আরও একটা জিনিস লক্ষ্য করবেন, এই হিল বোনটার এই পোর্শনটা দেখুন এক্সরেতে দেখা যাচ্ছে একটা উঁচু হয়ে আছে, অর্থাৎ এই উঁচু বোনটা হলো গিয়ে আমাদের টেন্ডনটাকে, টেন্ডো অ্যাকিলিস যেটাকে বলছিলাম, অ্যাকিলিস টেন্ডনটাকে চাপ দেয়। সুতরাং এক্সরেতে এই দুটো ফাইন্ডিং পাওয়া যেতে পারে যদি এটা রেসপন্সিবল হয়। কখনো কখনো দুটো ফাইন্ডিংই একসাথে পাওয়া যায়, যেমন এখানে দেখলাম আমরা ক্যালকেনিয়াল স্পারও আছে, আবার এই ক্যালকেনিয়ামের এই টিউবারকুল এটাও একটা বেশি হয়ে আছে, উঁচু হয়ে আছে। আর এইগুলোই হলো গিয়ে ইনভেস্টিগেশন এর ব্যাপার স্যাপার। একদম। এবার তাহলে জেনে নিতে হবে যে তাহলে এর সমাধান কি, অর্থাৎ এর উপায় কি স্যার, এর থেকে মুক্তি পাওয়ার ট্রিটমেন্টস কি কি রয়েছে? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। আমি প্রথমে বলি যে আমার গোড়ালির ব্যথা হয়েছে মানে আমাকে আজকেই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে তা নয়। প্রথমে হচ্ছে আমি বুঝতে পারছি যে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে, সুতরাং আমি এই অবস্থাতে কি করতে পারি সেটা কিন্তু খুব জরুরি। আমি করতে পারি একটা করে আমি বলি, যে প্রথম কথা হলো গিয়ে আপনি ঠান্ডা জল, গরম জলের কন্ট্রাস্ট বাথ, একবার পাটাকে একটু ঠান্ডা জলে ডোবান, আবার গরম জলে দেখান। তারও একটা নিয়ম কানুন আছে, যেমন হলো গিয়ে আপনি এতে করুন যে পাটাকে দুটো পাই একটা ঠান্ডা জল, বলতে বরফ জলের কথা বলছি, দেখো এটা আমাদের নর্মাল রুম টেম্পারেচারে যে জলটা, তার চেয়ে একটু ঠান্ডা হলেই ভালো। সেখানেতে আপনি 1 মিনিট ডুবিয়ে রাখুন, এবং পাশে একটা বালতিতে একটু লিকুয়াম, যেটা যে জলে আমরা স্নান করি এরকম একটা গরম জলে পাশের পাত্রে রাখুন, সেখানে দুটো পাই আপনি আবার ডুবিয়ে দিন, সেখানেতে 3 মিনিট রাখুন। অর্থাৎ ঠান্ডা জলে 1 মিনিট, গরম জলে 3 মিনিট, এরকম কয়েকবার 5-7 বার আপনি করুন। এবং ফাইনালি যেটা করবেন সেটা হলো গিয়ে ঠান্ডা জলে পাটা ডুবিয়ে রেখে 1 মিনিট রেখে আবার তুলে নিন। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হলো গিয়ে কিছু ব্যায়ামের কথা আমি বলবো। এই ব্যায়ামের জন্য আমি একটু হেল্প নেব। খুব সাদাসিধে ব্যাপার আছে। প্রথম কথা হলো গিয়ে একটা স্পঞ্জ বল বা এরকম খুব নরম, এই বলটাকে আমি নিচে রাখবো। আমি বলবো যে পাটা একটু দেখাতে, আমাদের এইখানে রাখলাম, একটু দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এইবার এই বলটাকে নিয়ে আমি যদি এরকম এক্সারসাইজ করি, একটু আগে প্রথমে যেটা দেখিয়েছিলাম যে পায়ের নিচে, অর্থাৎ নিচেতে প্রচুর আমাদের মাসল আছে, পর্দাটা আছে, প্ল্যান্টার ফাসা আছে, সেগুলোকে একটু রিল্যাক্স করা এবং স্ট্রেচ করা এবং তাদের ব্যায়াম করার জন্য এই ব্যায়ামটা খুব উপকারী। বিশেষ করে আমি যদি বলি যে মায়েরা বা যে মহিলারা রান্নাঘরে আছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন একটা পায়ের ওপরে, তাদের তো হওয়ার সম্ভাবনা তো খুবই বেশি, বা হলে তারা ব্যথাও পাবেন। তারা একটা কাজ করতে পারেন, আপনি একটা পায়ে পায়ে ভর দিন এবং অন্য পাটা এরকম একটা জায়গা, একটা বল অথবা একটা বোতলে, কাচের বোতলে একটা জল নিন, তাতে ঠান্ডা জল নিন। আমি বলবো যে এই বোতলটার ওপরে আপনি পাটা রাখুন, পাতা রেখে রোল করতে থাকুন। তাহলে কি হলো, এটা রেস্ট পেলো খানিকটা, কিছুক্ষণ পরে এটাকে পাটাকে বদলান,
আপনি অন্য পায়ে এটাকে করুন আর অন্য পায়ের উপরে ভর দিন, অর্থাৎ একটা পায়ের উপরে বেশিক্ষণ আপনার ওজন দিতে হচ্ছে না। একটা পায়ে কিছুক্ষণ দিলেন, আর অন্য পাটা তখন এক্সারসাইজ করছেন। এটা গেল বলের এক্সারসাইজ। এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে হ্যাঁ, স্যার? এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারলে ভালো ভালো। না, এই বলের এক্সারসাইজটা তো আমি বসে করতেই পারি আমরা। আর দাঁড়িয়ে যাদের বলছি, যে যাদের বিশেষ করে আমি একদম রান্নাঘরের মহিলাদের বা পুরুষদের যারা করছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, তাদের জন্য এটাকে আমি বললাম। আর একটা যেটা করতে পারি, যেটা হলো গিয়ে একটা বসে বসে এটাকে করা যেতে পারে। আমি একটা ছোট্ট একটা টাওয়েল বা গামছা বা ইত্যাদি নিলাম, মাটিতে পেতে দিলাম। এটা পেতে দিয়ে আমি ওর উপরে পাটা দিলাম। এবার একটু লক্ষ্য করুন, এইবার পায়ের আঙুল দিয়ে আমি একটা, যদি আরো ক্লোজ করা যায় একটু, দেখুন আমি কি করছি। এই পায়ের আঙুল দিয়ে পুরো এইটাকে আমি টেনে নিচ্ছি, অর্থাৎ এতে কি হচ্ছে, পায়ের ফুটের মাসলগুলো একবার এরকম কন্ট্রাক্ট করছে, আবার হলো রিল্যাক্স করছে। এইভাবে পুরো এটা করে নিচ্ছি। এটা একটা ভালো ব্যায়াম। আর এটা ভালো হয় কি জানেন, এই যে আমার সরে যাচ্ছে বারবার একটা, এটা যে তোয়ালেটাকে বা গামছাটাকে ভিজিয়ে মাটিতে পেতে দিই, তাহলে কিন্তু সরবে না, এটা স্মুথলি এটাকে রান করবে। এটা একটা গেল। দ্বিতীয়ত হলো গিয়ে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে, যেমন হলো গিয়ে আমি এটাকেই আবার ভাঁজ করে নিলাম, এরকম করে নিলাম, চার ভাঁজে করে, তারপরে আমি পাটাকে আমি এইভাবে দিলাম, পায়ের পাতাটার উপরে আমি রেখে পাটাকে, এই যে আমি যদি একটু এরকম করে দেখাই, এই যে এরকম টানি, তাহলে কি হচ্ছে, পিছনের দিকে যে টেন্ডনটার কথা বলছিলাম, ওই টেন্ডনটার একটা স্ট্রেচড হবে, এই জয়েন্টও একটা স্ট্রেট হবে। আমি 10 সেকেন্ড এরকম রাখলাম, আবার ছেড়ে দিলাম, আবার করলাম, 10 সেকেন্ড রাখলাম, আবার ছেড়ে দিলাম। এটা বারে বারে আমি করতে পারি। এটা 4-5 বার আমি করলাম, তাতেও কিন্তু অনেক হতে থাকলো, অনেকটাই স্ট্রেচড হলো। তারপরের একটা আমরা ব্যায়াম করতে পারি, সেটা হলো গিয়ে এই স্ট্রেচিং এর কথাই বলছি। আমার এবার এইটার দিকে একটু ফোকাস করতে পারা যায় যদি ভালো। ধরুন আপনি একটা দেওয়ালের দিকে তাকিয়ে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, তার একটা পাকে সামনে বাড়ান এবং সেটাকে ভাঁজ করুন, হাঁটুটা থেকে ভাঁজ করুন, অন্য পাটা একদম স্ট্রেট করে দিন, এই করুন। এবার আপনি একটু দেওয়ালের দিকে ঝুঁকে যান, অর্থাৎ দেওয়ালটাকে ঠেলার চেষ্টা করুন। তো তাহলে দেখবেন আপনার এই যে পাটা, এই পাটা প্রচণ্ড স্ট্রেচড হচ্ছে, অর্থাৎ এই এক্সারসাইজ কাপ মাসলটা এটা স্ট্রেচিং হচ্ছে। এইটা জরুরি। তাহলে স্ট্রেচিং এক্সারসাইজ একটা তো ম্যানুয়ালি আমি করতেই পারলাম টেনে, আর একটা পাটাকে ভাঁজ করে, আবার এই পাটা যখন হয়ে গেল তখন অন্য পাটাকেও একইভাবে করলাম, এটা স্ট্রেচড থাকলো, আবার এই হাঁটুটাকে ভাঁজ করে দেওয়ালটাকে ঠেলা বা দেওয়ালের দিকে ঝোঁকা, এটাকে করতে পারলাম। তাহলে এটা গেল। আরেকটা কথা বলি, এই জুতো সম্বন্ধে একটু বললেই ভালো হয়, বা বিশেষ করে বাচ্চাদের। এই জুতো আপনি যেটা দেখবেন, এই যে জুতোর একটু, হ্যাঁ এখানে বোধহয় দেখালে সুবিধা হবে, বা একটু নিচের দিকে জুতোর বিশেষ করে হিলটা, এই যে একটা গোড়ালি, হ্যাঁ এটা আছে, এটা কিন্তু খুব নরম হওয়া উচিত। হ্যাঁ, এটা নরম না হলে কি হবে না, এটা ওই যে টেন্ডো অ্যাকিলিস যেটা বলছিলাম, অ্যাকিলিস টেন্ডন, সেটাতে কিন্তু সেটা লোকে এটা আঘাত দেবে এবং ব্যথা ট্যাথা হবে। এটা বিশেষ করে বাচ্চাদের, আমাদের নর্মালি অ্যাডাল্টদেরও তাই, জুতোর কিন্তু সবসময় এটা হতে হবে। এটা একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে এই ক্ষেত্রে শুধু এক্সারসাইজ, মেডিকেশনের কি সেই অর্থে বা সার্জারির কোনো রোল কি সেই অর্থে? অফকোর্স আছে। যেমন হলো গিয়ে মেডিকেশনে বলতে, যে আমার যখন ব্যথা হচ্ছে তখন শুধু ব্যথার আমি সহ্য করে যাব তা তো নয়, ব্যথার জন্য, ব্যথা রিলিফ করার জন্য কিছু কিছু ওষুধপত্র খেতেই হবে। যেমন পেন কিলার পাওয়া যায়, যেমন হলো প্যারাসিটামল ট্যাবলেট আছে, প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যায়। শিশুদেরও, শিশুদের কিন্তু খুব একটা বিশেষ দেওয়া উচিত না, তার আগে গরম সেক, ঠান্ডা সেক ইত্যাদি দিয়ে এগুলোকে হয়ে যায়। আর আমাদের যদি না পারি একান্ত, সেখানে দেওয়া হয়। একটা ব্যাপার থাকে,
দ্বিতীয়ত হলো প্ল্যান্টার ফ্যাসা, যেখানটায় বলছিলাম যে ওই ফাসাটা যেখানে মধ্যে যেখানে লাগে, এখানে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, এটা একটা চিকিৎসা। আবার হিলের পিছনেও ইনজেকশন দেওয়া হয় স্টেরয়েড। এবার সব কিছু যদি ব্যর্থ হয়ে যায়, দেখা গেল আমি ওই ফিজিক্যাল থেরাপি, ইনজেকশন সব ব্যর্থ, তখন কিন্তু আমাকে অপারেশন করতে হয়। অর্থাৎ ওই প্ল্যান্টার ফ্যাসাটা যেখানে বললাম যে হাড়টা বেড়েছে বললো, ওটাকে কেটে দেওয়া পিছনের দিকে এবং পায়ের তলার দিকে, এটাই হলো তার চিকিৎসা। একদম সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে এই সমস্যাটা কিন্তু জটিল, এবং আমরা যদি আমাদের শরীরের প্রতি একটু যত্নশীল হই তাহলে এই শরীর বা এই সমস্যাটাকে কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি। একদম শেষ প্রান্তে যেহেতু দাঁড়িয়ে রয়েছি এবং এই সমস্যা যেহেতু ভীষণভাবে সাধারণ, সেক্ষেত্রে স্যার আপনাকে অনুরোধ করবো যে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা তো এখন খুব একটা মানে ভীষণভাবে ক্যাজুয়াল হয়ে গেছি আমাদের শরীরের প্রতি, সেই জায়গা থেকে আমরা বা আপনি কি অ্যাডভাইস দেবেন যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে, যে সকল মানুষরা রয়েছে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, একদম র্যাপ আপ করার জন্য আমরা যদি বলি? এক্স্যাক্টলি তাই। আমি সকলে কি বলবো যে এটা খুব কমন সমস্যা, এবং তাদের হলো গিয়ে প্রথমে কিছু কিছু ব্যায়াম করা, এবং যেটা বলছিলাম গরম জল, ঠান্ডা জল ইত্যাদি। জুতোর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। জুতোটা যেটা কিনবেন অত্যন্ত ফ্লেক্সিবল হয়, এবং জুতোর গোড়ালির তলায় সিলিকন হিল বলা হয়, কুশন হিল, সেটা একটা দিয়ে দিন। দিয়ে আপনি নরম জুতো পরুন। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরো বেশি প্রযোজ্য। এগুলো না পড়লে তাদের একটু কষ্ট হবে, এটা একটা। আর সহজেই প্রথমেই আপনি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, এগুলো আগে আপনি বাড়িতে চিকিৎসা করুন। তাতে যদি রিলিফ হয়ে যায় ভালো, আর যদি একান্তই আপনার রিলিফ না হয় তখনই আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং ইনভেস্টিগেশন করার এবং তার চিকিৎসা করার। একদম, অতএব বুঝতেই পারলেন যে খুব সহজভাবেই কিন্তু আপনারা টিপস পেয়ে গেলেন বাড়িতেই সুস্থ থাকার এবং এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার। তবে অবশেষে শেষ করার আগে আপনাদেরকে বলবো যে যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই এই যে ব্যায়ামগুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখালাম, কারণ সেক্ষেত্রে অনেক সময় আমরা অনেকটা ইমপেশেন্ট হয়ে যাই এবং অনেক সময় ভুল ব্যায়ামের জন্য নানান রকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্যার যেমনটা বললেন বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। স্যার জানাবো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। নমস্কার।